রাষ্ট্রবিজ্ঞান 2025-এ দ্বাদশ শ্রেণীর জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো, অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি বিশ্লেষণ করো। প্রশ্নটা এসেছিল 2015 সালে 4+4 মার্কসের। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি আলোচনা করো। প্রশ্নটা এসেছিল 2017 সালে 4+4 মার্কসের। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। প্রশ্নটা এসেছিল 2019 সালে 2+6 মার্কসের। প্রশ্নটা যেভাবেই আসুক না কেন উত্তরটা একই রকমের হবে। উত্তরটা শুরু করছি। উত্তর: সরকারের 3টি বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীনরূপে ও পৃথকভাবে নিজের নিজের ক্ষমতা প্রয়োগ ও ভোগ করে তখন তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে আইন বিভাগকে, শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে শাসন বিভাগকে এবং বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা বা স্বাতন্ত্র প্রদানের নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নামে পরিচিত। আমরা জানি সরকারের কার্যাবলীকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা আইন প্রণয়ন সংক্রান্ত কার্য, শাসন পরিচালনা সংক্রান্ত কার্য এবং বিচার সংক্রান্ত কার্য। সরকারের এই 3 প্রকার কার্য সম্পাদনের দায়িত্ব যথাক্রমে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের হাতে অর্পণ করা হয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বোঝায় সরকারের এই 3টি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কেবলমাত্র নিজ নিজ বিভাগীয় কর্তব্যই সম্পাদন করবে। এই নীতিটির মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা হয়ে গেলে নীতিটি আরও স্পষ্ট হয়ে উঠবে। মূলনীতি: এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় বা মূল নীতি হল: 1. আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, সরকারের এই 3টি বিভাগ পরস্পরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে। 2. এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না। 3. একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। এবং 4. এক বিভাগ অপর কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করবে না বা এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করবে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির এই মূল বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত হয়েছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিকদের দেওয়া সংজ্ঞার মাধ্যমে। সংজ্ঞা: আর.সি. আগরওয়ালের মতে যখন সরকারের সকল ক্ষমতা কোনো একটি বিভাগের হাতে কেন্দ্রীভূত হয় না তখন তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলে। মন্তেস্কুর মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে এমন একটি নীতি বোঝায় যেখানে সরকারের 3টি বিভাগের ক্ষমতা পৃথক হবে এবং কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। প্রফেসর এন্ড্রু হেকারের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল অর্থ হল আইন, বিচার ও শাসন বিভাগের কার্যাবলী ভিন্ন হবে এবং 3টি বিভাগ স্বতন্ত্র শাখা দ্বারা পরিচালিত হবে। লিপসনের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ হল সংবিধান অনুসারে সরকারের ক্ষমতা পৃথকীকরণ, যা যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। মেডিসনের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ হল সরকারের 3টি বিভাগের ওপর ক্ষমতার পৃথক পৃথক ব্যবহার ও নিশ্চিত প্রয়োগ, যেখানে একে অপরের এখতিয়ারে হস্তক্ষেপ করে না। প্রবক্তা: গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, রোমান দার্শনিক পলিবিয়াস ও সিসেরো, ফরাসি আইনবিদ জা বোদে, ইতালীয় রাজনীতিবিদ মার্সেলিয়াস, ইংরেজ দার্শনিক জন লক ও হ্যারিংটন প্রমুখের রচনার মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রত্যক্ষ বা পরোক্ষ উল্লেখ এবং সমর্থন থাকলেও এই নীতিটির সুসংবদ্ধ প্রকাশ ও চরম বিকাশ ঘটে ফরাসি দার্শনিক চার্লস লুই দ্য মন্তেস্কুর 1748 সালে প্রকাশিত স্পিরিট অব দ্য লস এবং ইংরেজ আইনবিদ ব্ল্যাকস্টোনের 1765 সালে প্রকাশিত কমেন্ট্রিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড গ্রন্থের মাধ্যমে। অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির এক বা একাধিক বৈশিষ্ট্য বহু প্রাচীন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদদের কথার মধ্যে প্রতিফলিত হলেও এই নীতিটির একটি সুসংগঠিত মতবাদ রূপে বিকাশ লাভ করে মন্তেস্কু এবং ব্ল্যাকস্টোনের লেখার মাধ্যমে। প্রচলন ও প্রয়োগ: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি তাত্ত্বিক আলোচনা থেকে প্রয়োগের স্তরে উন্নীত হয় আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লবের সময়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচনাকালে হ্যামিল্টন, ম্যাডিসন প্রমুখ মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এই নীতিটির প্রতি আকুণ্ঠ সমর্থন জানান, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে নীতিটি গৃহীত হয়। 1789 সালে ফ্রান্সের গণপরিষদ গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে নীতিটিকে অপরিহার্য বলে ঘোষণা করেন। বর্তমানে আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো,
প্রভৃতি রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায়। যদিও বলা বাহুল্য, এই নীতিটির আংশিক প্রয়োগই দেখা যায়, কোনো রাষ্ট্রেই এই নীতিটির সম্পূর্ণ প্রয়োগ লক্ষ্য করা যায় না। সপক্ষে যুক্তি বা প্রয়োজনীয়তা। এই নীতির সমর্থকেরা নিম্নলিখিত যুক্তিগুলির অবতরণ করেন। 1. স্বৈরাচারিতা রোধ। মন্তেস্কুর মতানুসারে একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে সরকারের সকল ক্ষমতা যদি কেন্দ্রীভূত হয়, তাহলে তিনি বা তারা পীড়নমূলক আইন প্রণয়নের এবং প্রয়োগের মাধ্যমে যথেচ্ছভাবে শাসনকার্য পরিচালনার এবং নির্বিচারে বিরোধী কণ্ঠস্বর রোধ করার সুযোগ পাবেন। তার ফলে স্বৈরাচারের সৃষ্টি হবে এবং ব্যক্তি স্বাধীনতা বিপর্যস্ত হবে। একই হাতে যাবতীয় ক্ষমতার কেন্দ্রীকরণকে ম্যাডিসন স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলে অভিহিত করেছেন। অর্থাৎ মন্তেস্কুর মতানুসারে যদি একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নিজের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করতে পারে এবং সেই আইন বাস্তবে প্রয়োগের ক্ষেত্রেও কারুর সাহায্য তাকে না নিতে হয় বা কোনোরূপ বাধার সে সম্মুখীন না হয়, অথবা যদি বাধার সম্মুখীন হয়ও তাহলেও সেই বাধাকে সে ভুলভাবে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে দূর করতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই সে স্বেচ্ছাচারী হয়ে উঠবে, বা বলা যেতে পারে স্বেচ্ছাচারী হওয়ার মতো সমস্ত অস্ত্র তার হাতে প্রথম থেকেই গোছানো থাকবে। তার জন্য বলা হয় যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগের মাধ্যমে রাজার বা সরকারের এই স্বৈরাচারিতা বা স্বেচ্ছাচারিতাকে আমরা রোধ করতে পারি। 2. ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণ। ব্ল্যাকস্টোনের মতে জনগণের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা সংরক্ষণের জন্য সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে স্বাতন্ত্র্য রক্ষা করা একান্ত প্রয়োজন। মন্তেস্কুর মতে ব্যক্তি স্বাধীনতার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ অপরিহার্য। অর্থাৎ এই নীতির সমর্থকদের মতানুসারে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ একান্তই অপরিহার্য। 3. কর্মকুশলতা বৃদ্ধি। এই নীতির সমর্থকদের মতানুসারে এই নীতি প্রয়োগের ফলে সরকারের প্রতিটি বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, ফলে প্রতিটি বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ যেহেতু এই নীতি প্রয়োগের ফলে সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনো রকম হস্তক্ষেপ করে না, তাই সেই বিভাগ স্বাধীনভাবে এবং দক্ষরূপে নিজের কাজকে সম্পাদন করতে পারে। 4. দায়িত্বশীলতা বৃদ্ধি। সরকারের প্রত্যেক বিভাগের কাজ নির্দিষ্টকরণের ফলে প্রত্যেক বিভাগকে জবাবদিহিতার ভয়ে দায়িত্বের সঙ্গে নিজ নিজ বিভাগীয় কর্তব্য সম্পাদন করতে হয় এবং কোনো বিভাগ নিজের ত্রুটি বিচ্যুতির দায় অন্য বিভাগের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিস্তার পাওয়ার সুযোগ পায় না। ফলে সরকারি কাজকর্মের দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ যেহেতু প্রত্যেকের কী কী কাজ সেটা স্পষ্ট করা আছে, তাই তার সেই কাজগুলোকে করতেই হয়, কারণ না করলে সে অন্য কেউ করেনি এই বাহানা দিতে পারবে না। 5. দ্রুত ও স্বচ্ছ। সরকারের 3টি বিভাগ পরস্পরের কাজে হস্তক্ষেপ করার সুযোগ না পেলে প্রতিটি বিভাগের পক্ষেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে প্রতিটি বিভাগের কর্মপরিধি সুস্পষ্ট থাকে বলে কোনোরূপ জটিলতা তৈরি হয় না। অর্থাৎ জরুরি অবস্থার ক্ষেত্রে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একান্তই উপযোগী, কারণ দ্রুত এবং জটিলতা মুক্ত ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই নীতি অপরিহার্য। বিপক্ষে যুক্তি বা সমালোচনা। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রাজনৈতিক চিন্তা জগতে বিশেষ আলোড়ন সৃষ্টি করলেও বর্তমানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নীতিটির সমালোচনা করা হয়। 1. বাস্তব প্রয়োগ অসম্ভব। সমালোচকদের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির বাস্তব প্রয়োগ অসম্ভব। এক্ষেত্রে আমরা যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 4টে বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করি, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হলো এক বিভাগ অপর বিভাগের থেকে সম্পূর্ণ পৃথক থাকবে। কিন্তু আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের শাসন ব্যবস্থা আলোচনা করলে দেখা যায় যে সরকারের 3টি বিভাগ স্বতন্ত্র বা পৃথকভাবে নয়,
বরং পারস্পরিক সহযোগিতার এবং সমন্বয়ের ভিত্তিতেই সরকার পরিচালনা করে। তাই এই প্রথম নীতিটির বাস্তব প্রয়োগ অসম্ভব। দ্বিতীয়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বিতীয় বৈশিষ্ট্য অনুসারে একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। কিন্তু বর্তমানে সকল শাসন ব্যবস্থাতেই একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ একাধিক বিভাগের সঙ্গে যুক্ত। উদাহরণস্বরূপ বলা যায় ব্রিটেন বা ভারতে মন্ত্রিপরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকায় মন্ত্রীগণ একদিকে যেমন শাসন বিভাগের কার্যাবলী সম্পাদন করেন, অন্যদিকে তেমনি আইনসভার সদস্য বলে আইন প্রণয়নেও সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করেন। আবার ব্রিটেনের রাজা বা রানী এবং ভারতের রাষ্ট্রপতি শাসন বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ হলেও তারা আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গরূপে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একইভাবে ব্রিটিশ লর্ড সভা আইনসভার উচ্চকক্ষ হলেও তার বিচার বিভাগীয় ক্ষমতা রয়েছে এবং লর্ড চ্যান্সেলর একই সঙ্গে ব্রিটিশ আইনসভার উচ্চকক্ষ লর্ডসভার সভাপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধান বিচারালয়ের একজন বিচারপতি। ভারতের রাষ্ট্রপতিরও আইন সংক্রান্ত, শাসন সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত ক্ষমতা রয়েছে। অর্থাৎ কোনো দেশেই এরকম নেই যে এক ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত নয়। ব্রিটেন এবং ভারতে মন্ত্রিপরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা থাকায় মন্ত্রীগণ একদিকে যেমন শাসন বিভাগের সদস্য, অন্যদিকে তেমনি আইন বিভাগেরও সদস্য। আবার ব্রিটেনের রাজা বা রানী এবং ভারতের রাষ্ট্রপতি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিন বিভাগেরই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আবার ব্রিটিশ লর্ডসভার লর্ড চ্যান্সেলর একই সঙ্গে লর্ডসভার সভাপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধান বিচারালয়ের একজন বিচারপতি। তাই একই ব্যক্তি বর্তমানে বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত। তৃতীয়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তৃতীয় বৈশিষ্ট্য হল সরকারের এক বিভাগ অপর বিভাগকে নিয়ন্ত্রণ করবে না বা এক বিভাগ অপর বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। কিন্তু বর্তমানে সরকারের এক বিভাগ অপর বিভাগকে নিয়ন্ত্রণও করে এবং তাদের কাজে হস্তক্ষেপও করে। যেমন ভারতের মতো সংসদীয় শাসন ব্যবস্থায় আইন বিভাগের কাছে শাসন বিভাগকে দায়িত্বশীল থাকতে হয়। বর্তমানে সুসংগঠিত দল ব্যবস্থার কারণে আইন বিভাগের ওপর শাসন বিভাগ তার নিয়ন্ত্রণ কায়েম করে। আবার আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের নির্দেশকে অসাংবিধানিকতার দায়ে বিচার বিভাগ বাতিল করতে পারে। আবার বিচার বিভাগের উচ্চ কর্মকর্তাগণ শাসন বিভাগ কর্তৃক মনোনীত হন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান মার্কিন যুক্তরাষ্ট্রেও এই নীতিটির পূর্ণ প্রয়োগ দেখা যায় না। আগে যদি আমরা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে দেখি, ভারতবর্ষে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হন এবং প্রধানমন্ত্রী নিজের দলের মধ্যে থেকেই মন্ত্রিপরিষদকে বেছে নেন। তাই যেহেতু লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী, তার জন্য লোকসভার ওপর অবশ্যই শাসন বিভাগের একটা প্রভাব থেকে যায়। আবার লোকসভার কাছে এই মন্ত্রিপরিষদ যৌথভাবে দায়িত্বশীল। লোকসভা মন্ত্রিপরিষদের প্রতি নো কনফিডেন্স মোশন আনতে পারে। তার জন্য এক কথায় বলতে গেলে আইন বিভাগও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও তত্ত্বগতভাবে সরকারের তিনটি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করলেও বাস্তবে রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান এবং বিচার বিভাগের বিচারপতিদের নিয়োগ করেন। অর্থাৎ শাসন বিভাগের প্রধানদের এবং বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। বিচারপতিগণ আবার রাষ্ট্রপতির নির্দেশ বাতিল করতে পারেন। রাষ্ট্রপতি ভিটো ক্ষমতা প্রয়োগ করে সাময়িকভাবে আইনসভা প্রণীত আইন বাতিল করে দিতে পারেন। আইনসভা উচ্চকক্ষের অনুমোদন না থাকলে রাষ্ট্রপতি সরকারি কর্মচারী নিয়োগ কিংবা অন্য রাষ্ট্রের সঙ্গে সন্ধি, চুক্তি প্রভৃতি সম্পাদন করতে পারেন না। মার্কিন সুপ্রিম কোর্টের হাতে কংগ্রেস প্রণীত আইনের বৈধতা বিচারের দায়িত্ব অর্পণ করা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন রাষ্ট্রপতি আইনসভা কর্তৃক প্রণীত আইনকে বাতিল করতে পারেন, ঠিক তেমনি সুপ্রিম কোর্টও আইনের বৈধতা বিচার করতে পারে। আবার শাসন বিভাগের উচ্চপদস্থ বা সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি বা প্রধানকে এবং বিচারপতিদের নিয়োগ করে রাষ্ট্রপতি, যে কিনা শাসন বিভাগের অংশ। বিচারপতিগণও আবার রাষ্ট্রপতির নির্দেশকে বাতিল করতে পারে।
তাই প্রতিটা বিভাগকে কন্ট্রোল করে। এটাকেই প্রতিষেধ এবং ভারসাম্যের নীতি বলে, থিওরি অফ চেকস অ্যান্ড ব্যালেন্স, যে প্রত্যেকটা বিভাগকে কন্ট্রোল করে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির চতুর্থ বৈশিষ্ট্য হলো এক বিভাগ অপর বিভাগের কাজ করবে না। কিন্তু বর্তমানে সরকারের কর্মপরিধি এবং দায়িত্ব বৃদ্ধি পাওয়ায় এক বিভাগকে অপর বিভাগের কিছু দায়িত্ব সম্পন্ন করতে হয়। যেমন অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে শাসন বিভাগকে আইন বিভাগের কিছু কর্ম সম্পাদন করতে হয়। আবার প্রিসিডেন্টগুলি হলো বিচার বিভাগ কর্তৃক প্রণীত আইনের উদাহরণ। প্রিসিডেন্ট মানে হচ্ছে আগে কোনো কেসে একই ধরনের রায় দেওয়া হলে পরবর্তী কেসের ক্ষেত্রে সেই রায়টাই আইন হিসেবে ফলো করা হয়। অর্থাৎ বিচার বিভাগ রায়দানের মাধ্যমে এক ধরনের আইন তৈরি করতে পারেন, এটা হলো আইন বিভাগের কাজ করে দেওয়া। আবার অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে শাসন বিভাগও কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করতে পারেন, এটাও আইন বিভাগের কাজে এক প্রকার সাহায্য করা। দ্বিতীয়, বাস্তব প্রয়োগ কাম্য নয়। জন স্টুয়ার্ট মিল, ব্লুমসলি, ফাইনার, ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির বাস্তব প্রয়োগ সম্ভব, তাহলেও এই নীতিটির প্রয়োগ আদৌ কাম্য নয়। কারণ সরকারের কর্মদক্ষতা নির্ভর করে বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতার উপর। কিন্তু এই নীতিটি বাস্তবে কার্যকর হলে বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ দেখা দেবে। ফলে শাসন কার্যের দক্ষতার বিশেষ অভাব পরিলক্ষিত হবে এবং জনস্বার্থ উপেক্ষিত হবে। তাই ল্যাস্কি মন্তব্য করেছেন, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ যদি সম্পূর্ণ স্বতন্ত্র রূপে কাজ করে, তবে প্রত্যেক বিভাগের দায়িত্বশীলতা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে। বিভাগসমূহের মধ্যে এই স্বাতন্ত্র্য বিরোধ সৃষ্টি করবে এবং এই বিরোধের ফলে বিশৃঙ্খলা দেখা দেবে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফাইনার বলেছেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কার্যকর হলে সরকার কখনো মূর্ছিত হয়ে পড়বে, কখনো আবার সে ধনুষ্টঙ্কার রোগীর মতো অসহায়ভাবে হাত পা ছোড়াছুড়ি করবে। অর্থাৎ এই নীতির বিরোধীদের মতে এই নীতির বাস্তব প্রয়োগ কখনোই কাম্য নয়। কারণ এই নীতি যদি প্রয়োগ করা হয় তাহলে সরকারের বিভাগগুলি সহযোগিতার পরিবর্তে সংঘর্ষে লিপ্ত হবে এবং এর ফলে জাতীয় স্বার্থ এক প্রকার ব্যাহত হবে। কখনো সেই জাতীয় স্বার্থ ব্যাহত হওয়ার ফলে বা কখনো সেই ধরনের সংঘর্ষ থাকার ফলে সরকার কোনো কাজই করতে পারবে না। আবার কখনো তিনটে বিভাগ আলাদাভাবে কাজ করে কাজের আসল মর্মার্থটাকেই নষ্ট করে দেবে। তৃতীয়, বাস্তব প্রয়োগের কুফল। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি বাস্তবে প্রযুক্ত হলে সুফল অপেক্ষা কুফলই অধিক পরিমাণে পরিলক্ষিত হবে। বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বিচারপতিগণ জনগণ কর্তৃক নির্বাচিত হন। এর ফলে বিচারপতিদের বিচার কার্যে দক্ষতা ও যোগ্যতা অপেক্ষা জনপ্রিয়তা প্রাধান্য লাভ করে। অনেক সময় নির্বাচনের জয়লাভের জন্য বিচারপতিগণ রাজনৈতিক দলের শরণাপন্ন হন। এসব ক্ষেত্রে তাদের কাছে ন্যায় বিচারের আশা করা বাতুলতা মাত্র। এইভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে গণতন্ত্রের সমাধি রচনা হতে পারে। অর্থাৎ বিচারপতিগণ যদি দক্ষ না হন এবং সবথেকে বড় কথা বিচারপতিগণ যদি পক্ষপাত দুষ্ট হয়ে ওঠেন, তাহলে বিচার কার্য পুরোপুরি ব্যাহত হবে বা বিচার কার্য হবে না বললেই চলে। যদি বিচারপতিরা জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হতে থাকেন অথবা বিচারপতিদের যদি নিজের পদে আসীন থাকার জন্য পাবলিক ভোটের ওপর নির্ভর করতে হয়, পাবলিককে খুশি রেখে চলতে হয়, তাহলে তারা হয় পাবলিকের সমর্থনে অথবা যে রাজনৈতিক দল বেশি ফেমাস সেই রাজনৈতিক দলের সমর্থনে রায় দেবেন। কিছুতেই সেই রায় ন্যায়ের সমর্থনে হবে না। তার জন্য এরকম ব্যবস্থায় যদি এরকম একটা পরিস্থিতিতে যদি বিচার করা হয়, সেই বিচার কখনোই ন্যায়সঙ্গত হবে না। তাই সেই ধরনের বিচার গণতন্ত্রের সমাধি রচনা করতে পারে। চতুর্থত, সরকারের বিভাগ নিয়ে মতপার্থক্য। গুডনাউ, জেইন্স প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সরকারকে তিনটি বিভাগে ভাগ করা যথার্থ নয়। কারণ বিচার বিভাগ শাসন বিভাগের মতোই আইনসভা কর্তৃক প্রণীত আইনকে
প্রয়োগ করে বলে তাকে শাসন বিভাগের অন্তর্গত বলে মনে করাই যুক্তিসঙ্গত। কিন্তু উইলবি সরকারের বিভাগসমূহকে 5 ভাগে ভাগ করেছেন, যথা নির্বাচক মণ্ডলী, আইন বিভাগ, শাসন বিভাগের কর্মকর্তাগণ অর্থাৎ মন্ত্রীগণ, শাসন বিভাগের কর্মচারীগণ অর্থাৎ আমলাগণ এবং বিচার বিভাগ। অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে বেসিক কিছু ধারণা রয়েছে, যেই ধারণাগুলোর ভিত্তিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে প্রতিষ্ঠিত করা হয়, তার মধ্যে একটা বেসিক ধারণা হলো সরকারের 3টি বিভাগ রয়েছে, 3 ধরনের কাজ রয়েছে এবং 3 ধরনের কাজ সম্পাদনের জন্য 3টি বিভাগ রয়েছে। কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মতে সরকারের কাজ 3 ধরনের নয় এবং সরকারের কাজের জন্য 3টি বিভাগ রয়েছে, এটা বলাও সঠিক নয়। তাই যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করা হয়, শুধু 3টে বিভাগের মধ্যে নয়, বাকি যে সমস্ত বিভাগ রয়েছে তাদের মধ্যেও করতে হবে। সেক্ষেত্রে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করাটা একটা জটিল পদ্ধতিতে পরিণত হবে। প্রয়োগ করাটা কখনোই সম্ভব হয়ে উঠবে না। সব বিভাগ সমক্ষমতা সম্পন্ন নয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে সরকারের 3টি বিভাগ সমান ক্ষমতার অধিকারী, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের সাধারণত আইন বিভাগ অপর দুটি বিভাগ অপেক্ষা শ্রেষ্ঠত্বের দাবি করে। কারণ আইন বিভাগ আইন প্রণয়ন না করলে শাসন বিভাগ এবং বিচার বিভাগ অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আইনসভার মাধ্যমে সার্বভৌম শক্তির চরম প্রকাশ সম্ভব বলে আইন বিভাগই অপর দুটি বিভাগ অপেক্ষা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বিতীয় বেসিক ধারণা হলো সব বিভাগ সমক্ষমতা সম্পন্ন, অর্থাৎ সরকারের 3টি বিভাগ আছে এবং 3টি বিভাগ প্রত্যেকেই সমক্ষমতার অধিকারী। কিন্তু এ কথা বাস্তব নয়। বাস্তবে আইন বিভাগ যদি আইন প্রণয়ন না করে তাহলে শাসন বিভাগ এবং বিচার বিভাগের কোনো কাজ থাকে না। আবার আইন বিভাগ যদি স্বৈরাচারী আইন প্রণয়ন করে তাহলে শাসন বিভাগ এবং বিচার বিভাগ সেই আইন প্রয়োগ করতেই বাধ্য। তাই বেসিক্যালি আইন বিভাগ বেশি ক্ষমতার অধিকারী বাকি দুটি বিভাগের তুলনায়। তাই এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা সম্ভব হবে না, বা প্রয়োগ করলেও স্বৈরাচার রোধ করা সম্ভব হবে না। আইন বিভাগ যদি স্বৈরাচারী হয়ে পড়ে তাহলে বাকি দুটো বিভাগের হাতে কিছুই করার মতো থাকে না। 6. জৈব মতবাদে বিশ্বাসীদের সমালোচনা। জৈব মতবাদের সমর্থকরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তীব্র বিরোধিতা করেন। তাদের মতে সরকারকে একটি জীবদেহের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেমন পরস্পর বিচ্ছিন্ন হয়ে কাজ করতে পারে না, তেমনি সরকারের বিভাগগুলি কখনোই স্বতন্ত্রভাবে সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে না। অর্থাৎ সাফল্যমণ্ডিত রূপে কাজ করতে গেলে সরকারের প্রত্যেকটি বিভাগকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্য সম্পাদন করতে হবে। 7. স্বাধীনতার রক্ষাকবচ নয়। স্যাবাইন, গিলক্রিস্ট প্রমুখ আধুনিক লেখক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে স্বাধীনতার রক্ষাকবচ বলে স্বীকার করতে সম্মত নন। কারণ আইন বিভাগ যদি স্বৈরাচারী হয় তবে তার দ্বারা প্রণীত স্বৈরাচারী আইনসমূহকে কার্যকর করতে শাসন বিভাগ যেমন বাধ্য থাকে, তেমনি সেই সব আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করতে বিচার বিভাগও বাধ্য থাকে। সুতরাং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কখনোই স্বাধীনতার রক্ষাকবচ হতে পারে না। এক্ষেত্রে একটা জিনিস উল্লেখযোগ্য যে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানীগুলোর নাম লিখতেই হবে, কারণ যেহেতু এটা একটা অপেক্ষাকৃত সরল অ্যান্সার, তাই যদি অ্যান্সারটার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীদের নাম এবং মতবাদ না লেখা হয় নাম্বার কম ওঠার চান্স আছে। 8. সমাজতন্ত্রবাদীদের সমালোচনা। সমাজতন্ত্রবাদীরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতি আস্থাশীল নন। তাদের মতে প্রতিটি সরকারই একটি বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করে, তাই বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ অর্থহীন। কারণ সরকারের প্রতিটি বিভাগই এককভাবে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থে কাজ করবে। পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সব বিভাগই যেহেতু ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করে, সেহেতু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবায়িত করেও এরূপ শাসন ব্যবস্থায় জনগণের স্বার্থ ও অধিকার রক্ষা করা সম্ভব হয় না। এই কারণে গণপ্রজাতন্ত্রী চীনের মতো সমাজতান্ত্রিক দেশের সরকারি কাঠামোতেও এই নীতি অনুসরণ করা হয়নি। অর্থাৎ সমাজতন্ত্রবাদীরাও এই নীতির সমালোচনা করেন এবং করে বলেন যে
সরকারের বিভাগগুলোকে পৃথক করে কোনো লাভ নেই। যদি সমস্ত বিভাগ ধনী শ্রেণীরই স্বার্থ রক্ষায় ন্যস্ত থাকে তাহলে কোনো দিনই সুবিচার পাওয়া যাবে না বা সাধারণ মানুষ উপকৃত হবে না। 9. জরুরি অবস্থার অনুপযোগী। জরুরি অবস্থায় যখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় তখন সরকারের বিভাগগুলির মধ্যে সমন্বয় সাধন একান্ত প্রয়োজনীয়, কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করলে সরকারের বিভাগগুলির মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হবে না, ফলে এই নীতির প্রয়োগ জরুরি অবস্থার পক্ষে অনুপযোগী। 10. জটিলতা বৃদ্ধি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রযুক্ত হলে শাসনকার্যে জটিলতা দেখা দিতে পারে। বিভাগীয় ক্ষমতার পরিধিকে নিয়ে, বিশেষত অবশিষ্ট ও প্রান্তিক বিষয়কে নিয়ে সরকারের বিভাগগুলির মধ্যে এখতিয়ারগত সমস্যা দেখা দিতে পারে। 11. দায় নির্ধারণ ও দায়িত্বহীনতা। এই নীতির প্রয়োগের ফলে সরকারের বিভাগগুলির মধ্যে দায়িত্বহীনতা প্রশ্রয় পাওয়ার আশঙ্কা থাকে। প্রতিটি বিভাগ তার নিজের অক্ষমতার দায়িত্ব অন্য কোনো বিভাগের ওপর চাপিয়ে নিষ্কৃতি লাভের চেষ্টা করতে পারে। উপসংহার। পরিশেষে বলা যেতে পারে যে পরিপূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ অকাম্য বলে বিবেচিত হলেও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োজন। আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বোঝায় বিচার বিভাগের স্বতন্ত্র ও স্বাধীনতা এবং কর্মপদ্ধতির স্বতন্ত্রীকরণ। বিচার বিভাগকে শাসন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত করতে না পারলে গণতন্ত্র সার্থক রূপ লাভ করবে না। আর কর্মপদ্ধতির স্বতন্ত্রীকরণ হল এক বিভাগ কেবলমাত্র সীমাবদ্ধভাবে এবং সংশ্লিষ্ট বিভাগীয় পদ্ধতি অনুসারেই অপর বিভাগের কাজ করবে, অর্থাৎ ভারসাম্য রক্ষা করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিধিবদ্ধ ও আংশিক প্রয়োগ করলেই কেবলমাত্র সরকারের উৎকর্ষতা বৃদ্ধি পাবে। তাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগের পদ্ধতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞানীরা দুটি পথকে চিহ্নিত করেছেন। 1. বিচার বিভাগের স্বতন্ত্র এবং স্বাধীনতা, অর্থাৎ বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত করতে হবে, কারণ যদি তা না হয় তাহলে সবসময় বিচারকরা শাসক শ্রেণীর বা বলতে গেলে মন্ত্রিপরিষদের পক্ষেই বা সরকারের পক্ষেই রায় দেবে। সেটা যাতে না হয়, যাতে সঠিক ন্যায় বিচার পাওয়া যায়, তার জন্য বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত করা হয়। এছাড়া কর্মপদ্ধতির স্বতন্ত্রীকরণ, এই নীতিটার দুটো দিক আছে। এক হলো এক বিভাগ কেবলমাত্র সীমাবদ্ধ রূপেই অন্য বিভাগের কাজ করবে। সীমাবদ্ধ রূপে বা বিধিবদ্ধ রূপে মানে সাংবিধানিক পদ্ধতিতে, যা অলরেডি ডিসাইড করা আছে, যেভাবে অলরেডি পৃথক করা আছে সংবিধানে 3টে বিভাগের কাজকর্মকে, 3টে বিভাগ সেইভাবেই কাজ করবে এবং সংশ্লিষ্ট বিভাগীয় পদ্ধতি অনুসারেই পরস্পর এক বিভাগ অপর বিভাগের কাজ করবে। অর্থাৎ যদি শাসন বিভাগ আইন প্রণয়ন করে, আইন বিভাগ যেভাবে ওই আইনটা প্রণয়ন করত ঠিক সেই পদ্ধতি অনুসারেই করবে। একেই বলা হয় ভারসাম্য রক্ষার নীতি বা প্রতিষেধ ও ভারসাম্যের নীতি বা থিওরি অফ চেকস অ্যান্ড ব্যালেন্স। মানে প্রতিটি বিভাগই প্রতিটি বিভাগকে কন্ট্রোল করবে, কিন্তু বিধিবদ্ধভাবে বা সাংবিধানিকভাবে, এবং এই নীতিটির আংশিক প্রয়োগ করবে বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আংশিক প্রয়োগ হবে যাতে সরকারের উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং সরকারের বিভাগগুলি পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো এবং এরকম আর কোনো প্রশ্নের উত্তর জানতে হলে প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ।